অফিসেস। ওকে, চলবে। আচ্ছা, এরপর তোমাদের এখান থেকে কমপক্ষে 10টা কোশ্চেন তৈরি করতে বলেছিলাম, তোমরা কি করেছো? Yes, sir. Yes, sir. করেছো? ক্যামেরার সামনে, স্যার। ক্যামেরার সামনে এভাবে খাতাগুলি ধরো, সবাই সবাই, আমি দেখছি। প্রশ্ন করবে আদিবা আরিবা। আদিবা আরিবা প্রশ্ন করবে। কোথায় তারা আছে? পালিয়ে গেল নাকি? খুঁজে পাচ্ছি না কেন? স্যার চলে গেছে হয়তো। তাহলে ওরা চলেই যাক, আমরা যাদের আছে তাদের হয়ে যাক। আয়েশা, তুমি রেডি? তুমি কোশ্চেন বলতে পারবে? মিউট করো, সবাই মিউট করে রাখো, সবাই মিউট করো। হ্যাঁ, আয়েশা বলো। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস? স্যার আমি বলবো একটু পরে। আচ্ছা ঠিক আছে, করতে থাকো। তাহলে যারা আছে তাদেরকে ধরি আমরা। স্যার আমি অ্যানসার বলতে চাই, তারপর কোশ্চেন বলবো। আচ্ছা হ্যাঁ, যারা কোশ্চেন বলতে চাও হাত তুলো তো দেখি। কোশ্চেন বলতে চাও? তৌফিক রহমান রায়ান, আজকে কোশ্চেন সবাই মনোযোগ দিয়ে শুনবে, হাত তুলবে। হ্যাঁ বলো। তৌফিক রহমান রায়ান বলো। Who is from England? Who is from England? খুব সহজ প্রশ্ন। বলতে চাই। যারা আনসার করতে চাও হাত তুলো, আমি দেখছি, খুঁজছি, বের করি কে আনসার করতে চায়। স্যার আমি বললে তো বুঝবো না আমিটা কে। স্যার আমি মিউট করা মনে করছিলাম নিজেকে। আচ্ছা, সামি বলবে, সামি। Mr. James Collins from England. জেমস কলিন্স ফ্রম ইংল্যান্ড। খুব সহজ কোশ্চেন ছিল এবং খুব সহজ আনসার পেয়েছো। সামি পেয়ে যাচ্ছে 10 পয়েন্টস। আচ্ছা, এরপর ধরবে শাকিরা আল জারিয়া নুবা 33। তোমার কোশ্চেন বলো। তুমি মিউট করা আছো, আগে আনমিউট করো, তারপর না হলে তোমার কথা শুনতে পাচ্ছি না। নুবা। Where did Akash and Mamun go? Good question. Where did Akash and Mamun go? তারা কোথায় গিয়েছিল? এই প্রশ্নের উত্তর যে করতে চাও তার নাম হলো সাজিদুল ইসলাম। বলো, সাজিদুল ইসলাম বলো। নুবা মিউট করে রাখো। Akash and Mamun went to a book fair. Yes, went to a book fair. Correct answer. হ্যাঁ, তাহলে সাজিদুল পেয়ে যাচ্ছ 10 পয়েন্ট। এরপর প্রশ্ন করবে আরা কি নাম, রাফিদ সালেহ অর্পণ। বলো। আমি বলি। কে তুমি? আয়েশা আক্তার লামিয়া। আচ্ছা, তুমি একটু ওয়েট করো। রাফিদ সালেহ অর্পণ কথা বলে না কেন? আচ্ছা ঠিক আছে, আয়েশা আক্তার লামিয়া বলো। What does Akash cousin do? What does Akash cousin do? আকাশের কাজিন করে না, মামুনের কাজিন। স্যার মামুনের কাজিন। সরি, মামুন কাজিন do. এই কোশ্চেনটা একদম করেছিল আজকেই, এটা হবে না। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা আজকে করেছে একজন। তাহলে আমি 1 মিনিট পরে বলছি। ঠিক আছে। মাইশা জামান বুশরা নাকি নামটা পুরাটা বোঝা যাচ্ছে না, তুমি বলো। মাইশা জামান, আনমিউট করো এবং তোমার কোশ্চেন বলো। স্যার আমি আরো পরে কোশ্চেন করব, এখন না। আমি করব, প্লিজ আমাকে ধরেন না। এবার আছে বাকি। স্যার তাহমিদকে ধরেছি তো। Sir, can I ask a question?
Yes. স্যার আমি একটাও Sir, I have a question. প্রশ্ন বলো। করি আমি স্যার একটা Okay. I have a Sir, I question. have a question. সে বলো। Sir, why does the baby crying? Why does the স্যার এই baby প্যাসেজ তো ছিল না আপনি এটা করেননি তোমাদের ছিল না স্যার এটা আপনি এটা ছিল না এটা বাদ আর দিয়ে ছিল না ছিল না স্যার এটা আজকে যতটুকু হয়েছে এতটুকু আবার বাকি অংশটা পড়ে নিয়ে তারপর আবার শুরু করব। হ্যাঁ, সবাই এখন মনোযোগ দিয়ে শোনো। আমরা এখন পড়ছি 5 নাম্বারটা, একদম নিচেরটা। ম্যারি এন্ড হার মাদার সিটিং ইন দ্য লিভিং রুম, এটা পড়বো। হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখো। ম্যারি এন্ড হার মাদার আর সিটিং ইন দ্য লিভিং রুম। ম্যারি এবং তার মা সিটিং রুমে মানে বসার রুমে বসে আছে। সিটিং ইন দ্য লিভিং রুম, সরি, তাদের লিভিং রুম মানে তাদের থাকার ঘরে আর কি বসে আছে। ম্যারি's mother রাবেয়া বেগম is watching TV and Mary is reading a storybook. প্রশ্ন থাকবে what does রাবেয়া বেগম do, অথবা এরকম থাকবে what is রাবেয়া বেগম watching, কি হবে? Watching TV and Mary is reading a টিভি story. Their neighbor's little boy is crying at the top of his voice. তাদের প্রতিবেশীর বাচ্চা স্যার কত পৃষ্ঠা পেজ নাম্বার, আমার বইয়ে হচ্ছে 11 পেজ, এটা হলো লেসন 4 এর নাম্বার 5। I just their neighbor's little boy is crying at the top of his voice. তাদের প্রতিবেশী ছেলেটি তার গলার মানে তার স্বরের সর্বোচ্চ চেষ্টা করে চিৎকার করে কাঁদছে। রাবেয়া বলছে আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এটা কি ধরনের সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। কেন? কারণ দেখো সেখানে এক্সক্লেমেশন মার্ক আছে। হ্যাঁ, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে সে খুব বিরক্ত হয়ে কষ্ট পেয়ে বলছে যে আমি বুঝি না কেন এমন হয়। দ্যাট বয় ইজ স্ক্রিমিং সো মাচ। স্যার এটা এক্সক্লেমেটরি। হ্যাঁ, ছেলেটি খুব জোরে চিৎকার করে কাঁদছে। হোয়াটস হিজ মাদার ডুইং, তার মাটা কি করে, তার মা করছেটা কি? বাচ্চাটা যে এত জোরে চিৎকার করছে মানে এরকম রেগে মেগে বলছে। স্ক্রিমিং মানে কি? স্ক্রিম মানেও চিৎকার করা, ক্রাই মানেও চিৎকার করা। স্ক্রিম মানে স্যার আমাদের বইতে তো লেখছে মেবি হি ইজ হাংরি। জি স্যার, আমার বইও বেবি হি ইজ হাংরি লেখা। তাই নাকি? ইয়েস স্যার। তারপরে তো লেখা স্যার আমার বই তো লেখা। স্যার প্রথমে স্যার মেবি হি ইজ হাংরি লেখা স্যার, পরে তো তার মা কথাটা উল্টা দিয়েছে। ইয়েস স্যার তোমাদের পেজে যেটা স্যার আছে 2020 এরটায় আছে হচ্ছে হোয়াটস হিজ মাদার ডুইং, আর 2021 এরটায় আছে হচ্ছে মেবি হি ইজ হাংরি। দুইটা আলাদা। আচ্ছা, তাহলে একটু চেঞ্জ হতে পারে। আচ্ছা, আমার কাছে পুরাতন বই তো এই কারণে হয়তো মিলছে না। ঠিক আছে, তোমাদের বইতে যেটা আছে ওইটা অনুসারেই ক্লাস করবা স্যার আমাদেরকে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো আই ডোন্ট, ম্যারি বলছে আই ডোন্ট থিংক শি ইজ অ্যাট হোম, এটা আছে তো? জি স্যার। জি স্যার আছে। আই ডোন্ট থিংক শি ইজ অ্যাট হোম, আমি মনে করি না যে সে বাসায় আছে। তার মানে আমার মনে হয় যে আমি সে বাসায় নেই। না স্যার এই তো অন্য কথা না স্যার, এখানে তো লেখা আছে আই ডোন্ট থিংক সো মেবি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার। Crying for his mother. Crying for his mother. এটা হবে I don't think so আই maybe. ডোন্ট থিংক সো মেবি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার। স্যার আমি বলি পুরো গল্পটা। হ্যাঁ, পুরাটা পড়ো তো, আমার এখানে প্যাসেজটা তো আমার চেঞ্জ হয়ে গেছে। Mary and her mother are sitting in their living room. Mary's mother, Rabia Begum, is watching TV and Mary is reading a storybook. Their neighbor's little boy is crying at the top of his voice. Rabia, I just don't understand. The boy is screaming so much. Maybe he is hungry. Mary, I don't think so. Maybe he is crying for his mother. Rabia, why? What does she do? Mary, she works part-time at the town hall library. আচ্ছা, মেন কথা যাই হলো তার আম্মু
যে বাচ্চাটার আম্মু লাইব্রেরিতে কাজ করে লাইব্রেরিয়ান হিসেবে, এই কারণে সে বাসায় নেই, তাই তো? এবং বাচ্চাটি ক্ষুধায় কাঁদছে। কথাটা হলো এই। স্যার আমি বলবো? বলো। Mary and her mother are sitting in their living room. Mary's mother, Rabia Begum, is watching TV and Mary is reading a storybook. There is a little boy and he is crying at the top of his voice. Rabia, I just don't understand. The boy is screaming so much. Maybe he is hungry. Mary, I don't think so. Maybe he is crying for his mother. Rabia, why? What does she do? Mary, she works part-time at the town hall library. গুড, ভেরি গুড। আমি বলি না, এখান থেকে আর পড়তে হবে না, সবাই বুঝে ফেলেছে। এখন এখান থেকে আমি কয়েকটা কোশ্চেন করি, তাহলে সবার আরো ভালো করে প্রশ্ন বোঝা হয়ে যাবে। প্রশ্ন যদি করা হয়, হোয়াট ডাজ দ্য বয়স মাদার ডু? ছেলেটির মা কি করে? The boy's mother is লাইব্রেরি Works The boy's mother works part-time at the town hall library. স্যার এর জন্য কথা বোঝা যায় না। এতজন কথা বললে বোঝা যাবে না কারোরটাই, কারোর কথাই বুঝতে পারলাম না। ঠিক আছে, এখন চুপ থাকো, আমি একজন একজন করে ধরি। হ্যাঁ, সেটা ভালো হবে। তাহলে আমাদের পুরো বলি আনসারটা। না, পুরো প্যাসেজ পড়া হলো শেষ। আমরা একটু ল্যাঙ্গুয়েজ ফোকাসটা পড়ে আসি। দেখো, ল্যাঙ্গুয়েজ ফোকাসে এরকম আছে, নোটিস দ্যাট সামটাইমস দ্য আনসার টু হোয়ার ডু ইউ ফ্রম। পেয়েছো এটা? ল্যাঙ্গুয়েজ ফোকাস। ইয়েস স্যার। নোটিস দ্যাট আনসার কত পৃষ্ঠা? হোয়ার ডু ইউ ফ্রম, 12 পৃষ্ঠা। পেজ নাম্বার 12। তুমি কোথা থেকে এসেছো, অর হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো বা কোথায় থাকো, একই ধরনের কোশ্চেন। স্যার দুটো একই না? আমি বলি, ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু। এই দুইটার অর্থই হলো যে সে কোথায় থাকে বা কোন দেশে থাকে, দুইটা একই প্রশ্ন। আমি আবার বলছি, হোয়ার ডু ইউ কাম ফ্রম মানে তুমি কোথায় থাকো, আর হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথায় থাকো, মানে তোমার বাড়ি কোথায়, এটা জিজ্ঞেস করা হচ্ছে। বিলংস টু মানে অধিকারে থাকা, বিলংস টু মানে হলো অধিকারে থাকা। বিলংস টু দিয়ে একটা এক্সাম্পল না জানলেই নয়, BELONGS, বিলংস টু, এর সাথে প্রিপোজিশন টু বসে, এটা অর্থ হলো অধিকারে থাকা। The book belongs to Rakib. এই বইটির কার অধিকারে আছে? রাকিবের অধিকারে আছে। তার মানে বইটি কার? রাকিবের। এই বইটি রাকিবের। এটা ট্রান্সলেশন এভাবেও করা যায়, দ্য বুক বিলংস টু রাকিব। এখন বুঝতে পারলে যে বিলংস টু এর ব্যবহার কিরকম? জি স্যার। এটা নতুন জিনিসটা দিয়ে দিলাম। আচ্ছা, তো বলছে বাট হোয়েন বোথ দ্য স্পিকার্স আর ফ্রম দ্য সেম কান্ট্রি, কিন্তু যখন একই দুইটা ব্যক্তি, দুজন যারা কথা বলছে তারা দুজনেই যদি একই দেশের হয়, একই দেশের, তখন কি হবে? দ্য কোশ্চেন উড অবভিয়াসলি মিন হোয়াট পার্ট অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু। তখন এই প্রশ্নটার উত্তর হবে যে তুমি দেশের কোন অংশ থেকে এসেছো। যেমন আমি মনে করো যে কোন একটা বিদেশি জায়গায় গেলাম, মনে করো, তো সেখানে অনেক দেশের লোকের সাথে দেখা হলো। তো তারা যদি আমাকে প্রশ্ন করে হোয়ার আর ইউ ফ্রম, তাহলে কি আমি ঝিনাইদা বললে আমাকে চিনবে? ঝিনাইদা ক্যাডেট কলেজ বললে চিনবে? চিনবে না। আমাকে বলতে হবে যে কি বলে, বাংলাদেশ। এরপর যখন আমি বাংলাদেশ বললাম, সে তখন চিনে গেল। এখন মনে করো আমি এমন একটা মিটিং এ গেছি যেখানে সবাই বাংলাদেশের, সেখান থেকে যদি আমাকে প্রশ্ন করে যে হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে, তখন যদি আমি বলি যে আমি বাংলাদেশ, তাহলে হবে? কারণ ওখানে তো সবাই বাংলাদেশ। তখন আমাকে সবাই হাসবে। হ্যাঁ, তখন আমাকে বলতে হবে যে আমি ঝিনাইদা থেকে এসেছি। তার মানে ঝিনাইদা হচ্ছে
আমার বাংলাদেশের যেই অংশ থেকে আমি এসেছি সেই জায়গার নাম। তার মানে একই প্রশ্ন কাকে জিজ্ঞেস করা হচ্ছে সেটা বুঝতে হলে আমাদের কোন জায়গা থেকে আমরা আনসার করছি সেটাও চলবে। হ্যাঁ, একজন প্রশ্ন করে, স্যার আপনি কি পড়াশোনা করেন? পড়াশোনা করি। আচ্ছা, আমার জাস্ট MA কমপ্লিট হচ্ছে, মাস্টার্স পরীক্ষা চলছে। হ্যাঁ, আচ্ছা, এরপর হলো প্রশ্ন হলো, নোটিস দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ডু ইউ ডু অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং। হোয়াট ডু ইউ ডু মিনস দ্য সেম অ্যাজ হোয়াটস ইয়োর প্রফেশন। On the other hand, what are you doing refers to what are you doing at the moment or to something you are doing around that time. আচ্ছা, এখন প্রশ্নটা হলো ঠিক আগেরটার মতো, what do you do মানে হলো তুমি কি করো, আর what are you doing এই দুইটার মানে একই, মানে তোমার প্রফেশনটা কি, মানে কি পেশা, প্রফেশন মানে কি, এটা আমরা 1 লিখলাম, নাম্বার 2 তে লিখি প্রফেশন। প্রফেশন স্পেলিং খেয়াল করো তো ঠিক আছে কিনা? Yes sir, ঠিক আছে। হ্যাঁ, প্রফেশন ঠিক আছে। খেয়াল রাখবা, আমি যখনই লিখবো খেয়াল রাখবা, এটা সিনোনিম লেখা যায় অকুপেশন। অকুপেশন মানেও হচ্ছে পেশা। আরেকটা লিখো রেফার্স। রেফার মানে নির্দেশ করা, বা বোঝানো। এটা আরেকটা লেখা যায় এক্সপ্রেস। স্যার মেনশন হয় না? বুঝি নাই। মেনশন হয় না? হ্যাঁ, মেনশন হয়, প্রকাশ করা হয়। এক্সপ্রেস মানে প্রকাশ করা। এক্সপ্রেস এই দুইটা শব্দ সাধারণত ডেফিনিশন লেখার ক্ষেত্রে খুব কাজে দেয়। রিফার মানে নির্দেশ করা বা বোঝানো, এক্সপ্রেস মানে প্রকাশ করা বা বোঝানো। এই দুইটা শব্দই কোনো ডেফিনিশন দেওয়ার ক্ষেত্রে খুব কাজে দেয়। হ্যাঁ, এই জন্য শিখে রাখতে হবে। রিফার্স, এই রিফারের সাথে বসে টু, রিফারের সাথে প্রিপোজিশন বসে টু, রিফার টু, এটাও মনে রাখবা, রিফার্স টু। এই কারণে এখানে বসেছে হোয়াট আর ইউ ডুইং রিফার্স টু হোয়াট ইউ আর ডুইং এট দ্য মোমেন্ট। এই হোয়াট আর ইউ ডুইং এইটার দ্বারা বোঝানো হচ্ছে সে এই মুহূর্তে কি করছে। মনে করো তোমাকে প্রশ্ন করা হলো যে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, তুমি বললে যে স্যার আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। এখন আমি প্রশ্ন করলাম হোয়াট আর ইউ ডুইং এট দ্য মোমেন্ট, তুমি এই মুহূর্তে কি করছো? তখন প্রশ্নের উত্তরটা হয়ে যাবে স্যার আই এম ইন মাই ইংলিশ ক্লাস, আমি ক্লাসে আছি, তাই না, মানে আমি এখন ক্লাস করছি। এখন আমি তোমাদের, হ্যাঁ বলো। অকুপেশন স্পেলিংটা কি ঠিক আছে? OCCUPATION হবে, তাই না? ইয়েস স্যার। থ্যাংক ইউ। কে বললে তুমি? স্যার আমি সাফিয়াতুন জান্নাত। ভেরি গুড। হ্যাঁ, আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি যে স্পেলিং খেয়াল করতে হবে। এবার দেখো তো ঠিক আছে কিনা? ইয়েস স্যার। জি স্যার, ঠিক আছে। আমি কিন্তু কারেক্ট আছে স্যার এখন। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদের বলেছি স্পেলিং খেয়াল করবা, কারণ আমি যখন লিখবো কিছু স্পেলিং আমি নিজে ইচ্ছা করে ভুল করে দিব, যেন তোমরা এগুলা ধরো, এতে তোমাদের মনোযোগ থাকবে। আর কিছু স্পেলিং দেখা যাচ্ছে আমার ইচ্ছাকৃত ভুলও হয়ে যেতে পারে, ঠিক আছে, এই জন্য খেয়াল রাখতে হবে। একজন প্রশ্ন করছে স্যার আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে? আমি তো বারবার বলছি আমি ঝিনাইদহ থেকে, যেন এই প্রশ্ন না করো তোমরা। আমার বাড়ি হচ্ছে ঝিনাইদহ জেলা, যশোর, এগুলার নাম শুনেছো তুমি। আচ্ছা, এরপর হয়ে গেল, এরপর নিচের দিকে দেখি আমরা কিছু। Look at the pictures below. Ask them answer questions about what each person's profession is and what he or she doing at the moment. তোমাদের এদের ড্রেস দেখে বা এদেরকে দেখে বুঝতে হবে যে তারা কি করে। দেখো এখানে লেখা আছে ক্যাপ্টেন হারুন, তার ড্রেস দেখে বোঝা যাচ্ছে তিনি একজন পাইলট।
নাদিয়া সুলতানা সে যে স্টুডেন্ট বোঝা যাচ্ছে তার ড্রেস দেখে। রশিদ আহমেদ যে ডক্টর তার ড্রেস দেখে বোঝা যাচ্ছে, এবং সুমনা চৌধুরী যে লয়ার তার ড্রেস দেখেই বোঝা যাচ্ছে। তার মানে আমাদের দেশে এরকম সিস্টেম আছে। এখন আমি তোমাদের কিছু পার্সোনাল কোশ্চেন করব এইভাবে। আমরা আজকে যা শিখলাম এটার উপরে তোমাদের পার্সোনালি আনসার করতে হবে। তোমার পার্সোনালি লায়ার মানে কি? লয়ার লয়ার না, লয়ার মানে হলো আইনজীবী। লয়ার মানে উকিল না? উকিল আইনজীবী বা উকিল। আইনজীবী। Yes. স্যার আমার বাবা একজন লয়ার। তাই, খুব ভালো কথা। স্যার আমার বাবা মা দুজনেই লয়ার। বাহ, সুন্দর। আইনজীবী, তাহলে তোমরা জানোই আইনজীবী মানে হচ্ছে যারা বিচার কার্যে সহায়তা করে বা পরিচালনা করে। আচ্ছা, আমি ঝিনাইদহ থেকে। কে আছো ঝিনাইদহ থেকে? স্যার জিসানুর রহমান। জি স্যার। বিলংস টু এর পাশের বাংলা অর্থটি বলবেন? কিসের? বিলংস টু হলো প্রথমেরটা। অধিকারে থাকা, কারো অধিকারে থাকা, মালিকানা থাকা। বুঝেছো? স্যার ছিল তাই আমি এতক্ষণ ক্লাস করতে পারিনি স্যার। আচ্ছা, যারা ক্লাস কি পড়িয়েছিলেন? পারো নাই ওই প্যাসেজটা হচ্ছে, যারা ক্লাস করতে পারো নাই তারা তোমাদের কি বলবে, তোমাদের পাশে যারা ক্লাসমেট আছে তাদের সাথে যোগাযোগ করে বা অফিস থেকে তোমাদের ক্লাসমেটদের নাম্বার নিয়ে যোগাযোগ করে ফেলবা। আচ্ছা, এখন আমাদের কথা হলো আমরা এই পুরা প্যাসেজটা যে পড়ে ফেললাম এখান থেকে কিভাবে কোশ্চেন হতে পারে এবং সেই প্রশ্নের উত্তরগুলো কিভাবে দিতে হবে আমি তোমাদের র্যান্ডম কোশ্চেন ধরবো। র্যান্ডম মানে হলো কি বলবো, উদ্দেশ্যবিহীন ভাবে যে কোনো জায়গা থেকে, বলবো না যে কোথা থেকে কোশ্চেন ধরা হচ্ছে, ঠিক আছে? তো গেট রেডি। লেসন 1 থেকে লেসন 4 পর্যন্ত? না, লেসন 4 এরই লেসন 4 এর সবগুলি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন ফর জয় 52। জয় 52 বলবে, what is Mamun's cousin Shumona doing at the moment? What is Mamun's cousin Shumona doing at the moment? At the moment she's design. জয় 52, তুমি কি বলতে পারবে? কথা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি মিউট করে দাও, তোমার সময় শেষ। প্রত্যেক কোশ্চেনের জন্য আমাদের 5 সেকেন্ডস এর বেশি সময় থাকবে না। আচ্ছা, এইটার কোশ্চেনের আনসার কে কি করতে চাও হাত তুলো তো দেখি। স্যার প্রশ্নটা আরেকবার বলবেন? What is Mamun's cousin Shumona doing at the moment? মাহাদি হাসান শুভ, তুমি বলবে। মেহেদি হাসান শুভ। রুমা হবে স্যার, ও সুমনা না হবে। ও এর নাম রুমা না? আচ্ছা ঠিক আছে, যাই হোক এটা তো মামুনের কাজিন, তাহলেও তোমরা বুঝে ফেলবে। হ্যাঁ বলো। ইয়েস স্যার। What is Mamun's cousin Ruma is doing at the moment? Mamun's cousin Ruma is building a school. Mamun's cousin Ruma is designing a school building at the outskirts of Dhaka. At the moment. স্যার মেহেদি হাসান শুভ একবার এক নাম দেয়। তোমার নাম কি? মেহেদি হাসান শুভ। স্যার তামিম হোসেন রাফি স্যার, কেন জানি নাম চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে। আচ্ছা ঠিক আছে, এরপর আসো পরবর্তী কোশ্চেন। সবাই মনোযোগ দিয়ে শুনবে, শোনার পর আমি বলবো যে এটার আনসার কে দেবে। এরকম কোনো কোশ্চেন হতে পারে না যে অস্ট্রেলিয়া কোন মহাদেশে অবস্থিত, এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন। এটা তোমাদের জেনারেল নলেজের টিচারের কাছে উনি শেখাবে এবং এটা তোমাদের ওইভাবে আসবে। এখানে এটা ইংরেজিতে বলবেন? বুঝি নাই স্যার আবার একটু বলবেন, আমার নেট কানেকশন একটু অফ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তেমন কিছু বলি নাই, আমি বলেছি যে এখন আমি পড়বো, তোমার চিন্তা করার কারণ নাই।
আচ্ছা, এখন প্রশ্ন হলো who got transferred in Khulna? Who got transferred in Khulna? এই কোশ্চেনটার আনসার করতে চাও কে কে হাত তোলো? Who got transferred in Khulna? স্যার আমি বলি জামান, তোমার নামটা আগে আমাকে। Yes, sir. My name is Arja Raita Jaman. অর্জা রাইতা জামান। ওকে, তুমি বলো, এবার আনসারটা বলো। Okay, sir. Joy's father has transferred into Khulna. গুড, কারেক্ট। জয়েস ফাদার, জয় নাকি এটা তো সাজেদ সাজেদ হবে আর সাজেদ ফাদার সাজেদ হবে। ফাদার হবে হ্যাঁ, সাজিদ ফাদার গট ট্রান্সফার। আচ্ছা, মিউট করে রাখো সবাই, কথা শুনতে পাচ্ছি। এরপর পরবর্তী কোশ্চেন, আলভি বলবে। What does the little boy's mother do? আলভি, তুমি মিউট করা আছো, আনমিউট করো আগে। বলো এবার। What does the little boy's mother do? স্যার প্রশ্নটা আবার বলবেন? ছোট্ট ছেলেটির মা কি করে? আর his mother does আচ্ছা, এটার আনসার করে ফেলো অন্য কেউ। স্যার আমি করি। আনসার করবে স্যার আমি করব। স্যার আমি করি। স্যার আয়েশা আক্তার আগে বলছি। নিতে হবে, কথা বললে তো তাকে ধরবোই না। হবে আয়েশা আক্তার বলো। জি স্যার, আপনি আরেকবার একটু কোশ্চেনটা বলেন। আয়েশা আক্তার, তুমি কথা বলছো? জি স্যার। আচ্ছা, তোমার প্রশ্ন হলো, প্রশ্নটা তাহলে চেঞ্জ হয়ে যাবে তোমার জন্য। প্রশ্নটা হলো যে, হ্যাঁ আমাকে কোশ্চেনটা করলেন না? হ্যাঁ, আয়েশা আক্তার তোমাকে প্রশ্ন করেছি। জি স্যার। হ্যাঁ, আয়েশা আক্তার, তোমার জন্য কোশ্চেন হলো, স্যার ওর নামও তো আয়েশা আক্তার লামিয়া, যে বলতে আমার নাম শুধু আয়েশা আক্তার। শুধু আয়েশা আক্তারকে ধরেছি। হ্যাঁ, শুধু আয়েশা আক্তার, তুমি এখন বলো, where is from রবার্ট স্মিথ? রবার্ট স্মিথ, স্যার আমি শুনিনি ঠিক করে। Where is from রবার্ট স্মিথ? হি ইজ ফ্রম অস্ট্রেলিয়া। He is from Australia, correct. ওকে, এরপর বলবে, তুমি মিউট করো। এরপর বলবে আয়েশা হোসেন এশা, কিন্তু তুমি এখন উল্টে আছো কেন? আয়েশা হোসেন এশা, তোমার দিকে দেখতে হলে তো আমার মাথা ফাটা করে। উল্টে নাই স্যার, ক্যামেরা উল্টে আছে। সবাই এখানে আয়েশা স্যার। আয়েশা নাম অনেক সুন্দর নাম তো, এই কারণে। আমার বড় আপুর নাম হলো আয়েশা সিদ্দিকা লাবণী। এলে স্যার সবাই আপনার বড় আপু। আচ্ছা, তাহলে এবার কোশ্চেন হলো, কাকে ধরলাম? আয়েশা আক্তার এশাকে। তো পাল্টে গেছে মনে হচ্ছে, পাচ্ছি না। আচ্ছা, তুমি? ইয়েস স্যার, আমি পাচ্ছি। হ্যাঁ, তুমি শুনতে পাইলে আমাকে বলো, ইয়েস স্যার বলো। ওকে, তোমার জন্য কোশ্চেন হলো, নাইস টু মিট ইউ। কেউ যদি তোমাকে বলে, তুমি কি বলবা? হোয়াট উইল ইউ সে ইফ এনিওয়ান সেজ নাইস টু মিট ইউ? I am fine, thank you. নো নো, স্যার আমি বলি। স্যার শুধু থ্যাংক ইউ হবে। নাইস টু মিট ইউ টু। স্যার আমি আয়েশাকে লামিয়া বলছি। স্যার আমি বলি নাইস টু মিট ইউ টু। বলতে হবে নাইস টু মিটিং। আমি বলতে বলি নাই তো, যাকে বলবো সে বলবে। আনমিউট করে রাখো। এটা বলবে মাইশা জামান। স্যার এটা হবে নাইস টু মিট ইউ টু।
নাইস টু মিট ইউ টু। ঠিক আছে, ওকে, এরপর বলবে স্যার আচ্ছা, আজিতা আপনি খানকে ধরেন। এর থেকে আর কিছু বলার Yes, দরকার নেই। এখন আমরা কিছু এর পরে প্যাসেজের থেকে কিছু কোশ্চেন বা তোমাদের এইচডব্লিউ কি করতে হবে সেই সম্পর্কে একটু বলে দিই। তোমাদের এরপর দেখবা এইচডব্লিউ আছে, মানে এরপরে পড়া আছে লেসন 5। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক। তোমরা এই প্যাসেজটা বাসা থেকে পড়বা, পড়ে দেখবা যে কোনো কোশ্চেন আছে কিনা। নেক্সট ক্লাসে এই প্যাসেজটা পড়বো, তোমাদের কাজ হচ্ছে একটু দেখে আসা। আমরা কি কোশ্চেন বানাবো? কোশ্চেন লিখতে হবে। না, কোশ্চেন বানাতে হবে না, তোমরা শুধু একটু দেখে আসবে ওয়ার্ড মিনিং গুলা, যে স্যারকে আমি আগামীকাল এই প্রশ্নগুলা করব। স্যার হোমওয়ার্কটা আবার স্যার বলবেন। আমরা না স্যার এটা লেসন 5 এর তোমরা সবাই লয়ার হ্যান্ডস করো। স্যার হোমওয়ার্কটা আবার একটু তোমরা সবাই বলবেন লয়ার কষ্ট হ্যান্ডস করে। করো। আচ্ছা দেখো, আর কথা বলতে পারবা না, এবার আমি শুধু বলবো, তোমরা শুধু শুনবে। হ্যাঁ, বলেছি যে আগামী ক্লাসে আমরা লেসন 5 পড়বো। তো এই লেসন 5 তোমরা যারা মনোযোগী স্টুডেন্ট আছো তারা সবাই একটু দেখে এসো, এইটুকু বলেছি, আর কিছু বলি নাই। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। See you tomorrow. Till then, adios.
যাই স্টপ পোলাপান, এই তোমাদের ক্লাস কালকেও হবে, এই ক্লাসটা কালকেও হবে, ঠিক আছে? যে সামনে মানে ক্লাস একটা কথা না তো কিছু করো না স্যার ও ক্লাস তো তো হবে। ক্লাস হবে না? স্যার চলে গেছে এখন স্যার সবাইকে রিমুভ করে এখন চলে এখন ব্রেক, এখন ব্রেক, ঠিক আছে? তোমরা আবার এই টেনশন করো না, এই ক্লাসটা কালকেও হবে। হ্যাঁ জুতার না 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 জুতার কাপে দিয়ে ভিডিও বাজে সাধারণ জ্ঞান ক্লাস হবে না? মাইমুনা, এই যে মাইমুনা ক্লাস 21, তোমার নামটা একটু বলো আমাকে। কেন ওনার নামটা আপনি কি করবেন? মাইমুনা, তোমার ফুল নাম একটু বলো। কি করবে? তোমার সাথে একটু কথা বলতাম। একটু দাও না phone number। আজকে কি ক্লাস হবে না? ক্লাস হবে আমি হবে। কিসের ব্যাপারে কথা বলতে? পড়াশোনার ব্যাপারে কথা বলবো। ওকে আচ্ছা, তুমি কবে থেকে ক্লাসে জয়েন করছো? জিসানুর রহমানের জন্য আমাদের বাংলা ক্লাসটা মাটি হয়ে গেল। ঠিকই জয়েন করছি। কয় তারিখ থেকে? প্রথম থেকেই। ও এখন বললো তো সবাই শুনে আটকায় দেই। আরিবা আছে কিন্তু আদিবা নাই। তুমি পরশু দিনে লেসন 3 সিনেমা দেখছিলা? আজব ব্যাপার। বলে তো এখানে দেখা যাইতেছে। কি বললা বুঝি নাই। তুমি পরশু দিনে ইংরেজি সিনেমাগুলো কি লিখেছিলা? লেসন 3 ওয়ার্ড মিনিং আর কি? কালকে ওয়ার্ড মিনিং গুলি তার একটু দেখতেছি। না পরশু দিনে। পরশু দিন পরশু দিন ভারতে ক্লাস করতে পারিনি নেট প্রবলেমের কারণে। একটা কোশ্চেন করি। দেখি কেন বললে কে লিখছো? হাত তুলো দেখি। এই যে অনেকে লেখে নাই, অনেকে লেখে নাই, যারা লিখছো তারাই এগিয়ে যাবে। আচ্ছা তুই একটা পড়া ধরি, তুই একটা প্রশ্ন তাহলে ধরে তোমার অধ্যায়ের যে কোশ্চেন গুলো আছে ওগুলো সলভ করে দেবো আমি। প্রথম প্রশ্ন হচ্ছে, ডাক্তারি থার্মোমিটারে কত স্কেল পর্যন্ত দাগ অঙ্কিত থাকে? 102 স্যার লেকচার প্ল্যানে তো অন্য কিছু ছিল। শর্ট 94 থেকে 108 ডিগ্রি। অনেকজন স্যার বই দেখে বলতেছে স্যার 94 থেকে 108 স্যার ডিগ্রি লেকচার প্ল্যানে তো পড়া ছিল 5 7 থেকে 10 ফারেনহাইট। আজকে লেকচার প্ল্যানে কি আছে? সৃজনশীল করানো হবে অধ্যায়কের উপর। সৃজনশীল করানো হবে। এখানে সৃজনশীল প্রশ্ন সম্পর্ক করিয়ে দিচ্ছি আমি, খাতা কলম বের করো। দেওয়া হয়নি। আর না আসলে একটা থাকে না নাকি? ঝামেলা তো এটা হলো তথ্য প্রযুক্তি খাতা। এক সারি হলো তথ্য প্রযুক্তি আর বিজ্ঞান করাইতেছে, আর এক খাতায় বিজ্ঞান আর তথ্য প্রযুক্তি। তার উপরে লেখা দেখা যাচ্ছে না। স্যার উপরে লেখা দেখা যাচ্ছে না। আর ক্যামেরা পিছনে নেন। স্যার একটা কোশ্চেন করি। স্যার আমাদের ক্যাডেট কলেজে মানে ভর্তি পরীক্ষায় কি সৃজনশীল বেশি আসে নাকি অবশ্যই পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসে না,
শুধু এগুলো সবাই আগে শোনো, চলে যাচ্ছে। স্যার আমি ক্যাডেট কলেজের প্রশ্ন দেখছি অনেক। ক্যাডেট কলেজ পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসে না, এগুলো করানো হবে তোমাদের স্কুলের পরীক্ষার জন্য। কিন্তু আমি এই অধ্যায়টা যেভাবে পড়িয়েছি, একটা প্রশ্ন লিখছি, তারপরে অ্যান্সার লিখে দিয়েছি। ক্যাডেট কলেজে কোশ্চেনের ধারাটা এরকম, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সবকিছুতে কি হ্যাঁ, যেমন স্যার এই যে বিজ্ঞান আইসিটি ভাবে এগুলো সব মিলে তো স্যার 40। হ্যাঁ, সব মিলে তোমার তাহলে তো স্যার সায়েন্স সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্ট থেকে 10 করে করে। হ্যাঁ, 10-এর কম বেশি থাকতে পারে, সব সাবজেক্টে 10 থাকবে এমনটা নয়। এবার কি নিচের খাতায় হবে পরীক্ষা নাকি প্রশ্ন দিয়ে উত্তর দিতে হবে? বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশের বিশ্ব পরিচয়, 3টা টেক্সট বুক, তার সাথে বাংলাদেশের বিষয়াবলী, চলতি ঘটনা আর বুদ্ধিমত্তা, যেমন এগুলো মিলে 40। পড়া অনেক বেশি, ওই জন্য প্রথম দিক থেকে সবচেয়ে বেশি সমস্যা হবে তো স্যার এই যে সাধারণ জ্ঞান। কোন বিষয়ে দেয়? হ্যাঁ, অনেক পড়তে হবে, 40-এর জন্য অনেক পড়তে হয়। আমাদেরকে ক্যাডেট কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না? বিশেষ করে ক্লাসে যেগুলো করানো হয় সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলবে। স্যার ম্যাথ সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো ওগুলো ফোকাস করা হয়, বুঝছো? স্যার পুরো বাংলাদেশ থেকে কয়জন সিলেক্ট করা হয়? 600 এই না? জন্য বেশি কথা না বলে, সময় খুব কম, বেশি কথা বলে একটা জাস্ট কথা বলতাম, Select নিয়ে তুমি কি করবা? ছিল আসে ওদের মাঝে অনেকে আছে পড়তে পড়তে উঠে যায়, আবার এসে বলে স্যার কি পড়াচ্ছেন। স্যার ম্যাথ হ্যাঁ, আবার এসে বলে একটা জিনিস বুঝালাম, আবার এসে বলে যে বুঝি নাই। এরকম করলে হয় যে সবার অ্যান্সার দিতে গেলে আসলে সময়টা নষ্ট হয়ে যায়। স্যার আমি জাস্ট একটা কোশ্চেন করতাম, করো স্যার ম্যাথ কি সৃজনশীল আসে না ক্যাডেট কলেজে? না সৃজনশীল ম্যাথ আসে তোমার ছাড়টা না? সৃজনশীল আকারেও আসে, আবার সৃজনশীল ছাড়াও আসে। তো ম্যাথমেটিক্যালটা স্যার আছে, আর ওগুলো দিক নির্দেশনা দিবেন। আমি তোমাদের বিশেষ করে সায়েন্স মধ্যে জিকে তে 40 মার্কস আছে, সায়েন্স আইসিটি এগুলো বিষয়ে আমাদের শুধু সাধারণ জ্ঞানে কি ক্যাডেট কলেজে শুধু সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এমসিকিউই আসবে? এমসিকিউ ঠিক না, এমসিকিউ আসতে পারে, বড় প্রশ্ন আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও আসতে পারে, আবার শূন্যস্থান পূরণও আসতে পারে, সত্য মিথ্যা আসতে পারে। তবে কমলা যেটা লেখা আছে আর কি। সত্য মিথ্যা কিভাবে নির্ণয় করব? ইদানিং সত্য মিথ্যা গুলো আসে না, আগে আসতো। সত্য মিথ্যা তো ইংরেজি টু ফলসের মতো প্রশ্নগুলো বেশি আসে। এইবারে ক্যাডেট যেমন কলেজের পরীক্ষা যেমন কি রাশি, যেমন রাশি কাকে বলে, আয়তন কাকে বলে, তারপরে আগে শোনো, আগে শুনতে হবে। তারপরে এরকম এখান থেকে পড়িয়েছি যে দৈর্ঘ্যের একক মিটার কত সালে নির্ধারণ করা হয়, এসআই এর পূর্ণরূপ লেখো, কত সালে বা কোন সময়ে দুনিয়াব্যাপী আন্তর্জাতিক পদ্ধতি গৃহীত হয়, শুধু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1960 সালে আন্তর্জাতিক পদ্ধতি গৃহীত হয় সিদ্ধান্ত। ভালো করে পড়তে হবে, ঠিক আছে? স্যার গতকালকে তো লেকচার প্ল্যানের পড়া ছিল পার্ট 7 থেকে 10 না? 11-12 স্যার। তার কালকে 11-12 ছিল 7 আর 10, 7 থেকে 10। আচ্ছা হইছে বিজ্ঞানের 8, 11 আর 12। সবাই চুপ থাকো, স্যার এখন আমাদের সৃজনশীল করানো হবে। স্যার আমার কাছে ক্যাডেট কলেজের ইংরেজি প্রশ্ন স্যার আছে। মিউট করে দিয়েন না। এরা টক শোর মতো শুরু করছে ঝগড়া। হ্যাঁ, ঝগড়া শুরু করছে, টক শো হচ্ছে, ক্লাস করতে এসে ওরা ঝগড়া করে, দেখো। আচ্ছা, তো আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করি। প্রথম প্রশ্নটা, ফারহানের পড়ার টেবিলের ক্ষেত্রফল 40 বর্গমিটার। এখন যা করাই সেটা করো, এমসিকিউ গুলো নিজে নিজে করবা, না পারলে আমি করায় দিব। আগে এখন বইয়ে যে সৃজনশীল দেয়া আছে এটা করো, এমসিকিউ নিজে নিজে করবা। এমসিকিউ পারো না মানে তুমি বই পড়ো নাই, এমসিকিউ পারো না মানে তোমাকে এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম, তুমি এই চ্যাপ্টারটা কিচ্ছু পড়ো নাই, যার কারণে তুমি এমসিকিউ গুলো পাচ্ছ না। আগে নিজে পড়ো, না পারলে আমি করায় দিব। আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন, ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার।
যার দৈর্ঘ্য আছে 10 মিটার, তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ আবার 50 সেন্টিমিটার। কেমন? ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। এটা হচ্ছে উদ্দীপক। ক নাম্বার প্রশ্ন, দৈর্ঘ্যের একক কি? এটা কে জানে না? হাত তোলো দেখি। দৈর্ঘ্যের একক কি কে জানে না? হাত তোলো। মানে এটা সবাই জানে। উত্তর কি হবে? শুধু মিটার লিখে দিবা। দৈর্ঘ্যের একক কি? ক নাম্বার প্রশ্ন এরকম আছে। ক নাম্বার প্রশ্ন, দৈর্ঘ্যের একক কি? উত্তর দৈর্ঘ্যের একক মিটার। পারবা? সবাই পারবা আশা করি। পরিমাপের প্রয়োজন হয় কেন? পরিমাপের প্রয়োজন হয় কেন? এটা অনুধাবনমূলক প্রশ্ন। কেমন? এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। কেন পরিমাপের প্রয়োজন হয়? যে কোনো কিছুর পরিমাণ সঠিকভাবে নির্ণয়ের জন্য পরিমাপের প্রয়োজন হয়। দিয়ে উদাহরণ দিতে হবে, যেটা 2 নম্বর তোমার স্কুলে পরীক্ষার জন্য। যেমন ঔষধ খেতে গেলে, জীবন বাঁচার জন্য মানুষ অসুস্থ হলে ঔষধ খায়। তো ঔষধ খেতে গেলে নিশ্চয় নির্দিষ্ট পরিমাণ ঔষধ খেতে হবে। তাছাড়া কি হবে? তাছাড়া বেশি পরিমাণে কম বেশি হয়ে গেলে মানুষ কিন্তু সুস্থ হবে না, বরং অসুস্থ হয়ে যাবে। তারপরে উদাহরণ দেবা, কয়েকটা উদাহরণ দেবা। বাজার থেকে কোনো কিছু কিনে আনতে নির্দিষ্ট পরিমাণের দরকার হয়। তাছাড়া আন্দাজ করে কোনো কিছু পরিমাপ করলে ওই হিসাবটা সঠিক হয় না। এই জন্য পরিমাপ করা প্রয়োজন হয়। এই জন্য পরিমাপের প্রয়োজন হয়। বাস এতটুকু দিলেই 2 নম্বর কেজি হয়ে যাবে তোমার। বুঝতে পেরেছেন আপনারা? এতটুকু দিলেই 2 নম্বর কেজি হয়ে যাবে। গ নাম্বার প্রশ্ন, এখানে 3 থাকে। তোমাদের পরীক্ষায় যে তোমাদের স্কুলের পরীক্ষা যেভাবে আসে সেখানে গ নাম্বারে 3 থাকে। ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? এটা একটা গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যার সমাধানটা আমরা করব। ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? এটা আমি করে দিব। মিটার ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে। প্রস্থ ইকুয়াল টু হয়। ফারহানের একটা ঘর আছে, তোমার যেমন একটা ঘর আছে, তুমি ঘরে বসে কাজ করছো না, তোমার ঘরের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। ওইরকম ফারহানের ঘরের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। কেমন? প্রস্থ নাই, ক্ষেত্রফল আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থটা বের করতে হবে। আমরা জানি ঘরের ক্ষেত্রফল is equal to ঘরের দৈর্ঘ্য
গুণন প্রস্থ। কেমন? একটা ঘরের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে? ঘরের দৈর্ঘ্য গুণন প্রস্থ। বা প্রস্থ ইকুয়াল টু ঘরের ক্ষেত্রফল মার্কারগুলো লেখা না কেন? ঘরের ক্ষেত্রফল ভাগ ঘরের দৈর্ঘ্য ভাগ চিহ্ন ক্ষেত্রফল হচ্ছে 40 ভাগ 10। অতএব প্রস্থ ইকুয়াল টু 4 মিটার। উত্তর কত? 4 মিটার। সুতরাং ফারহানের পড়ার ঘরের প্রস্থ 4 মিটার। বুঝতে পেরেছেন আপনারা? খুব সহজ জিনিস। খ নংটি লিখে দেন স্যার। না, খ নং লিখে দেওয়া যাবে না। তুমি এই অধ্যায়টা পড়ো নাই। তুমি আগে পড়ো, এই অধ্যায়টা পড়ো। তোমাদের নোট দিয়ে দিয়ে এই অভ্যাসটা খারাপ হয়ে গেছে। মুখে খাবার তুলে দেয়া লাগে, নোট দিয়ে শিক্ষা ব্যবস্থাটা চরম ভাবে ধ্বংস হয়ে গেছে। পরিমাপের কেন প্রয়োজন হয়? একটা অধ্যায় পড়ার পরে বলে দেওয়ার পরেই যদি এই সামান্য জিনিসটা লিখে দিতে হয়, তাহলে তুমি পড়ো নাই। তুমি পড়ো, তুমি চেষ্টা করো, না পারলে আমি লিখে দেবো, যাও। কিন্তু তুমি আগে চেষ্টা করো, কোনো সমস্যা নাই, সলভ করে দিব সবই, কিন্তু তুমি আগে চেষ্টা করো। এতগুলো স্টুডেন্ট কারোই লিখে দেওয়া লাগছে না এটা পরিমাপের কেন প্রয়োজন হয়, উত্তরটা বলে দিলাম। আর বই আছে, তো এটা তুমি বই পড়ো নাই, তুমি বই পড়ো। বই পড়ে যদি তুমি না বোঝো আমি লিখে দেবো, কিন্তু তুমি আগে বই পড়ো। দেখো, খুব সহজ একটা জিনিস। ফারহানের ঘরের ক্ষেত্রফল দেয়া আছে 40 বর্গ মিটার, দৈর্ঘ্য আছে 10 মিটার, প্রস্থটা বের করতে হবে, প্রস্থ হর। এখন আমরা জানি ঘরের ক্ষেত্রফল, ঘরের দৈর্ঘ্য গুণ প্রস্থ, বা প্রস্থ ইজ ইকুয়াল টু ঘরের ক্ষেত্রফল ভাগ, কিন্তু এই চিহ্নটা দিয়েছে ভাগ চিহ্ন, ভাগ ঘরের দৈর্ঘ্য। ঘরের ক্ষেত্রফল কত? 40, আর ঘরের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। কেমন? তো ভাগ করেছি, ভাগ করলে হয় প্রস্থ 4 মিটার। প্রস্থের একক মিটার, দৈর্ঘ্যের একক কিন্তু মিটার। আবার বর্গ মিটার লিখো না। তার কোন নাম্বারটা কোন লাইনে লিখবো বলতে। আচ্ছা, তুমি এটাকে চলো, এখন তুমি গাণিতিক সমস্যা করো, এটা ইম্পর্টেন্ট। প্যাটার্ন তো বুঝাই দিলাম। গ নাম্বারটা বোর্ডের লেখা বোঝা যায় না, কাছে কাছে যান, কি বলবো আমি, বোর্ডের লেখা সবার কি একই অবস্থা? করতে হবে না, আলো বসে।
ওকে ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? বোর্ড ক্লিয়ার এখন? বোর্ড দেখা গেলে একটু হাত তুলে দেখাও তো। বোর্ড দেখা গেলে একটু হাত তুলে দেখো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা মনে হয় তোমাদের তোলা শেষ, বাকি অংশটুকু করে দিই। এত সময় নিলে আসলে শেষ করা যায়, দেখো 10টা 6 মিনিট। কিন্তু আজকে কি শেষ করতে পারবো? শেষ করতে পারবো না কিন্তু। ঘ নাম্বারটা করে দিই। ঘ নাম্বারটা করে দিলাম। ঘ নাম্বারটা বলেছে যে টেবিল, এই যে উদ্দীপকে তাকাও। উদ্দীপকে কি বলেছে? ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল। এই যে ফারহানের ঘরের দৈর্ঘ্য আছে 10 মিটার আর প্রস্থ পেলাম আমরা 4 মিটার। এর দৈর্ঘ্য 10 মিটার। দাগগুলো বোঝা যায়। 10 মিটার আর প্রস্থ হলো 4 মিটার। এখন কোশ্চেন কি ফারহানের মান, যে ফারহানের পড়ার টেবিল আছে ঘরের ভিতরে নিশ্চয়। পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার। এই ঘরের ভিতরে পড়ার টেবিল আছে, ঘরের ভিতরে। তার দৈর্ঘ্য হলো 1 মিটার, দৈর্ঘ্য 1 মিটার আর তার প্রস্থ হলো 50 সেন্টিমিটার। প্রস্থ 50 সেন্টিমিটার। একটা টেবিল আছে ফারহান। এখন ফারহানের হয়তো ছোট ভাই থাকলেও থাকতে পারে, তো ছোট ভাইয়ের জন্য টেবিল দরকার না, আরো একটা টেবিল বসালো। এখন আরেকটা টেবিল যদি বসায় ঘরের ভিতরে, তখন দুটি টেবিল রাখার পরে ঘরের ভিতরে ফাঁকা জায়গা পরিমাণ বের করতে বলছে। তারপরে এখানে আরো একটা টেবিল বসিয়েছে ফারহানের মা। আরো একটা টেবিল 1 মিটার 50 সেন্টিমিটার। তাহলে বোঝা যাচ্ছে, এই গাণিতিক সমস্যা থেকে বোঝা যাচ্ছে টেবিলের ক্ষেত্রফল থেকে ঘরের ক্ষেত্রফল বিয়োগ দিলেই তো ফাঁকা জায়গার পরিমাণ আসবে, তাই না? তো আমরা এখন সেইভাবে এখন বের করব, যে আগে টেবিলের ক্ষেত্রফলটা বের করব। বরাবরের ক্ষেত্রফল দেয়া আছে। আমার এখন দরকার হচ্ছে এই টেবিলের দৈর্ঘ্য, ঠিক না? টেবিলের দৈর্ঘ্য, পড়ার টেবিলের দৈর্ঘ্য। পড়ার টেবিলের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 1 মিটার। পড়ার টেবিলের প্রস্থ ইজ ইকুয়াল টু 0.5 সেন্টিমিটার। আর 0.5 একটা আছে সেন্টিমিটার, একটা সিজিএস এককে আছে প্রস্থটা, আর দৈর্ঘ্যটা আছে এসআই এককে। আমাদেরকে দুটোই একই এককে কনভার্ট করে নিতে হবে, এসআই এককে। আর সেন্টিমিটারকে আমরা মিটার করে নেব। সেন্টিমিটারকে কি করব? মিটার করে নিব। তোমার 0.5 কত? 50 সেন্টিমিটার। আচ্ছা, আমি আগে 0.5 লিখছি, দেখছো? 50 সেন্টিমিটার। এখন 50 কে আমরা 100 দিয়ে ভাগ দিব নাকি? এটা লিখব হচ্ছে মিটার। ইকুয়াল টু 0.5 মিটার। দেখো বুঝতে পারছো কিনা এতটুকু? এখন পড়ার টেবিলের ক্ষেত্রফল, অতএব
পরের টেবিলের ক্ষেত্রফল বর্গমিটার। তাহলে পরের টেবিলের ক্ষেত্রফল সমায়তনে আরেকটি টেবিল সেই ঘরে রাখি দুটি টেবিলের ক্ষেত্রফল সমাকৃতির আরেকটি টেবিল সমাকৃতির আরেকটি টেবিল ঘরে রাখলে আরেকটি টেবিল ঘরে রাখলে দুটি টেবিলের ক্ষেত্রফল সমান 0.5 গুণন 2 বর্গমিটার। কেমন দেখা যাচ্ছে? বোর্ড দেখা যাচ্ছে? বলছে টেবিল দুটো রাখার পর কতটুকু জায়গা ফাঁকা থাকবে। সুতরাং টেবিল দুটো রাখার পর আচ্ছা অতএব টেবিল দুটি ঘরে রাখার পর ঘরে ফাঁকা জায়গা খালি তুমি সারা অবস্থা লিখতে চায় না কেন? ঘরে ফাঁকা জায়গা পরিমাণ সমান ঘরের ক্ষেত্র থেকে বিয়োগ দিতে হবে 40-1 বর্গমিটার সমান সমান 39 বর্গমিটার। তাহলে উত্তর হচ্ছে কত? 39 বর্গমিটার। এটার উত্তর হচ্ছে 39 বর্গমিটার। 39 বর্গমিটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে এমন কেউ আছে না আপনারা যে ম্যাথটা বোঝেন নাই? স্যার হ্যাঁ স্যার তাড়াতাড়ি তোলেন আগে। স্যার ওখানে স্যার 50 কোন জায়গা থেকে আসছে স্যার? জি স্যার 100 কেন? স্যার এটা মিটার প্রকাশ করার জন্য আনছেন না? হ্যাঁ সেন্টিমিটার গিয়ে কেননা 100 সেন্টিমিটার 1 মিটার পাশে একটা নোট দিয়ে দিই। একটা নোট দিয়ে দিই। এই যে পাশে একটা নোট দিবা। এটা তুমি যেহেতু 1 মিটার স্যার ওই স্যার কি লাগে স্যার ওইটা সূত্র সেমি কিলায়া বুতায় না কিলায়া হাকায়া। ঠিক আছে 1 মিটার সমান 100। ঢাকা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তো ভাগ দিলে হয় 0.5 মিটার। স্যার এবার বুঝতে পারছি। এখন পরের টেবিলের ক্ষেত্রফল হলে পরের টেবিলের দৈর্ঘ্য হতে 1 আর প্রস্থ পেলার 0.5 গুণন করলে 0.5 হয়। এককটা লিখতে হবে বর্গমিটার। ক্ষেত্রফলের একক বর্গমিটার। এখন সমাকৃতি আরেকটি টেবিলে ঘরে রাখলে দুটি টেবিলের ক্ষেত্রফল
স্যার 10.5 গুণন 2 বর্গমিটার হয় 1 বর্গমিটার। এখন তাহলে দুটি টেবিলের ক্ষেত্রফল 1 বর্গমিটার। তাহলে টেবিল দুটি ঘরে রাখার পর ঘরে থাকা জায়গার পরিমাণ, ঘরের ক্ষেত্রফল ছিল 40 বর্গমিটার আর টেবিলের ক্ষেত্রফল, দুটি টেবিলের ক্ষেত্রফল 1 বর্গমিটার, বিয়োগ দিলে হয় 39 বর্গমিটার। আশা করি বুঝতে পারছেন। সময় শেষ হয়ে গেছে। স্যার আসছে নাকি? স্যার সময় শেষ হয়ে গেছে। কত নাম্বার জানি না। 30 তাহলে স্যার লেখাটা একটু শেষ হয়নি, একটু ওয়েট করে। স্যার একটু সাইড হবেন, আমি একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা নিয়ে নাও, নিয়ে নাও স্ক্রিনশট নাকি না এরা আজকে নিয়ে নাও। স্যার যারা স্ক্রিনশট নেয় তারা আমার স্ক্রিনশট নিলে পরে আর করবেও না ঠিকভাবে এগুলো, কিন্তু এখন বলে এখন আমার একটু বাকি আছে তো, ওইটা আবার যদি মুছে ফেলে তাহলে। নিয়ে নাও তোমার যেভাবে সুবিধা হয়। টাইম শেষ হয়ে গেছে। স্যার লেখা নিয়ে নিচ্ছে। একটা বাকি থাকলো তো 2 নাম্বারটা আমি কালকে করে দিব। আমার একটু বাকি রয়েছে। আর তুমি করো না, তুমি কোন জায়গায় বোঝনি বলো, তাড়াতাড়ি তোলো আগে। স্যার আমাদের তো কাল হইছে আর তুমি পার্টি কথা দিয়ে বলবা না, তুমি আগে লেখো আগে। কালকে কি আছে ওটা হচ্ছে কালকে হবে, তুমি আগে এটা লেখো। লেখা শেষ। স্যার এইচডব্লিউ কি বলেন? এইচডব্লিউ হচ্ছে যা যা পড়ানো হয়েছে পুরো বই, মানে পুরো এক অধ্যায় যা যা পড়ানো হয়েছে পুরোটাই পড়বা, আমি পড়া ধরবো। আর 20টি জ্ঞানমূলক প্রশ্ন লিখবে। 20টা জ্ঞানমূলক কোশ্চেন বানিয়ে লিখবো এখান থেকে। হ্যাঁ 20টি। ওকে স্যার অধ্যায় একে যে কোনো জায়গা থেকে বানাইলে হবে। পুরো বই মানে প্রথম অধ্যায় পুরোটা থেকে কি আমি লিখবো? হ্যাঁ শুনো, প্রথম অধ্যায় পুরো বই না। স্যার প্রথম অধ্যায়ের যে কোনো জায়গা থেকে 20টা জ্ঞানমূলক বানাইলে হবে। স্যার এইগুলো কি নোট খাতাও কি লিখে রাখতে হবে? নোট খাতায় কি লিখে স্যার আমি স্যার বিজ্ঞানে একটা স্যার নোট বানিয়েছি। ভেরি গুড, যারা নোট বানিয়েছো খুবই ভালো। তো ঠিক আছে, নোট করে পড়ো, যেভাবে পড়ো না কেন তুমি পড়ো। হ্যাঁ তুমি যেভাবে পড়ো, তোমার যেভাবে সুবিধা হয় তাহলে এইগুলো কি নোট খাতায় তুলে রাখবো, মানে জ্ঞানমূলক কোশ্চেন? তুলে রাখতে পারো, তুমি যেভাবে পড়ো না কেন, তবে পড়তে হবে। আপনি পরে চেক করে দিয়েন। হ্যাঁ ঠিক আছে, করে দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই গণিত খাতা বের করো। আসসালামু আলাইকুম স্যার। গণিত খাতা বের করো সবাই। স্যার আসসালামু আলাইকুম। গণিত খাতা বের করো সবাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার করে আজকে অনুশীলনী করাবেন স্যার? আজকে কোশ্চেন করাবো, সৃজনশীল একের দুইয়ের উপর সৃজনশীল করবে। স্যার আমাদের স্যার ভর্তির সময় স্যার যে শীটটা দেওয়া হয়েছে স্যার, সেখানে শুধু অনুশীলনে 1.1 এর সৃজনশীল প্রশ্ন আছে, কিন্তু 1.2 এর সৃজনশীল প্রশ্ন নেই। দরকার না, ঠিক আছে স্যার। দিছে ওগুলাই পড়তে হবে। এটা কি স্যার? ইউক্লিডিয়ান প্রক্রিয়া। একটা ভালো মার্ক। স্যার স্যার সাদিয়া, তোমার রুম থেকে কোনো শব্দ না আসে। স্যার এই শীটটা না? কোন শীট আমি বানাই করাবো। পনেরো ও 28
স্যার এগুলো কি সৃজনশীল খাতায় তুলবো? হ্যাঁ মার্কার কত? 420-এর দুইটি গুণনীয়ক বা উৎপাদক। 420-এর দুটি গুণনীয়ক হলো 15 ও 28। এটা উদ্দীপক, আমি ছোট্ট একটা উদ্দীপক দিলাম। 420-এর দুটি গুণনীয়ক বা উৎপাদক হলো 15 ও 28। গুণনীয়ক তো বোঝো নাকি? সবাই কি গুণনীয়ক বোঝো? উৎপাদক মানে যে সংখ্যাগুলো দ্বারা একটা সংখ্যা ভাগ যায় ওই সংখ্যাগুলোকে বলা হয় ওই সংখ্যার গুণনীয়ক। যেমন 6, এটা 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা ভাগ যায়। তাহলে 1, 2, 3, 6 এগুলোকে বলা হয় 6-এর গুণনীয়ক বা উৎপাদক। এক নাম্বার কোশ্চেন, 15 ও 28-এর মধ্যে স্যার আমরা কি কোশ্চেন তুলবো? অবশ্যই। 15 ও 28-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? খালি আছে কিন্তু কেন লেখা নেই? স্যার খুলে খুলে রাখে। স্যার ওখানে মৌলিক সংখ্যা লেখেন স্যার, মৌলিক। 15 ও 28-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 2 নাম্বার প্রশ্ন। আমরা প্রথম প্রশ্ন দিলাম 15 ও 28-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। তারপরে 6 নাম্বার 15 ও 28 সংখ্যা জোড়া 15 ও 28 সংখ্যা জোড়া সহমৌলিক কিনা যাচাই করো। সহমৌলিক কিনা যাচাই করো, তা যাচাই করো। যারা আগের ক্লাস 2টা পারো নাই, আজকে সৃজনশীলটা যদি তুমি বুঝো তাহলে 1 নাম্বার 2 নাম্বার এই কোশ্চেন গুলো 3 নাম্বার কোশ্চেন গুলো নিজেরা সলভ করতে পারবে। এর আগে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করো। প্রথম কোশ্চেনের মার্কস 2, পরের কোশ্চেনের মার্কস 4, পরেরটাও 4। আমাদের স্কুলের পরীক্ষায় স্যার একটি সৃজনশীল প্রশ্নে কি 3টা থাকবে নাকি 4টা অংশ? 3টা অংশ, গণিতে 3টা অংশ, 2, 4, 4। আর অন্যান্য সাবজেক্টে 4টা অংশ, 1, 2, 3, 4। মানমন্ডল কথা বলছো? স্যার একটা কোশ্চেন করি। স্যার ক্যাডেট কলেজে কি মানে হলো সৃজনশীল বেশি আসবে ম্যাথের ক্ষেত্রে? এখন তোমাদের সৃজনশীলের যুগ, সৃজনশীল সম্পর্কে ভালো করতে হবে। এখন সংখ্যাটির খালিঘর চিহ্নিত স্থানে। স্যার সহমৌলিক কি? এই ক্লাসগুলো তো আমি আগে করি নাই, নতুন। কোন কোন সংখ্যা বসালে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সৃজনশীল কোশ্চেন লিখলাম। 420 দুটি গুণনীয়ক হলো 15, 15। স্যার এই যে চিহ্নিত স্থানে তারপর কি লিখেছেন? 420 পরে খালি ঘর। এই সংখ্যাটার খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন সংখ্যা বসাবে, কোন কোন অঙ্ক লেখো, কোন কোন অঙ্ক বসাবে।
9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমরা একটা কোশ্চেন লিখলাম, এটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে বইয়ের 1 নম্বরের 2 নম্বরের 3 নম্বরের অঙ্কগুলো কেউ যদি ক্লাস না করেও থাকো তাও পারবো। স্যার সহমৌলিক কি? স্যার আমরা পারলে স্যার আগে আগে করে ফেলি। পড়ানোর সময় কেউ কথা বলো না, আমার বোঝানো শেষ হলে না বুঝলে তখন কোশ্চেন করবো। স্যার গ নাম্বারটা কি লিখছেন বুঝে যাইতেছে না। 420 পরে খালি ঘর, এই সংখ্যাটি খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে, মানে খালি ঘরে কোন কোন অঙ্ক বসালে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমরা এখন সলভ করব। ক নাম্বার 15 ও 28 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? কয়টি মৌলিক সংখ্যা আছে তা নির্ণয় করতে হবে। নির্ণয় করতে হবে বা বের করতে হবে। 15 এবং 28 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে আমরা সেটা বের করব। মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কেউ জানো? স্যার আমি জানি। ইয়েস আমি জানি। আমি কে? আমি কাকু স্যার ইকরামুল হক মান্না। স্যার আমি না। বলো একজন বলো। স্যার আমি এক ব্যতীত যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যার তার অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক সেই সংখ্যাগুলোর যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা বলে। স্যার আমাকে বলতেই দেয় নাই ওরা। বলছিলেন যে সংখ্যার এক ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই তা কি মৌলিক সংখ্যা বলে? এক ব্যতীত তোমার ভিডিওটা অন করো, দেখে দেখে। এক ব্যতীত যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ক্যামেরা অন করাই আছে, আমি দুইটা ডিভাইস। এক ব্যতীত যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোন গুণনীয়ক নেই, আর অন্য কোন এক ব্যতীত যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোন গুণনীয়ক নেই সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। এটা আমরা প্রথম দিন শিখাইছি, তাই না? এই অনুশীলনের প্রথম দিনই শিখছি। এক ব্যতীত যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোন গুণনীয়ক নেই সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। এক ব্যতীত যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোন গুণনীয়ক নেই সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। 15 এবং 28 এর মধ্যে যে সকল মৌলিক সংখ্যা আছে তা হলো 17, 19, 23, 17, 19 ও 23। তাহলে 15 থেকে 28 এর মধ্যে যে সকল মৌলিক সংখ্যা আছে সেগুলো হলো 17, 19 ও 23। 15 এবং 28 এর মধ্যে তিনটি মৌলিক সংখ্যা। 15 থেকে 28 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? তিনটি মৌলিক সংখ্যা। স্যার তিনটি। স্যার 17, 19, 23। উত্তর 3। বোঝা যায় না গোলা।
15 এবং 28 মধ্যে তিনটি মৌলিক সংখ্যা। প্রথমে আমরা সংখ্যাটা লিখছি এটা একটু আরেকটা বুঝিয়ে দিবেন। মৌলিক সংখ্যা বলে 15 এবং 28 মধ্যে যে সকল মৌলিক সংখ্যা আছে তা হলো 17, 19, 29। তাহলে 15 এবং 28 মধ্যে তিনটি মৌলিক সংখ্যা আছে। তাহলে আমাদের ক নম্বর হয়ে গেল। তুমি যদি এভাবে লিখতে পারো তাহলে তুমি মার্কস পাবে। আমি আমাদের যারা মন্তব্য তাদের কিন্তু রিপোর্ট করে দেব। তাহলে আমি রিপোর্ট করে দেব। যদি আমরা মন্তব্য করতে তাদের রিপোর্ট করে দেব। যাওয়া আমাদের কোন নাম্বার হয়ে গেল 15 এবং 28 মধ্যে তিনটি মৌলিক সংখ্যা। সবাই বুঝতো? এখন আমরা নাম্বার শুরু করব। একটু দাঁড়ান স্যার একটু নাম্বার সারা তার অন্য স্যার এরপরে কি লিখবেন? নাম্বার 15 ও 28 সংখ্যা দুইটি আরে খুব একটা মনে ফেরাইতে যাচাই করতে হবে। এখন আমরা 15 আর 28 এই সংখ্যা দুইটা কোপ্রাইম সহমৌলিক কিনা আমরা সেটা যাচাই করব। কোথা থেকে দিন একটা সাউন্ড আসছে। তুমি কথা বলো না, তুমি কথা বলো, এটা একটা সাউন্ড হলো। স্যার নাফিসের কাছ থেকে সাউন্ড আসে। এখন আমরা যাচাই করব 15 এবং 28 এই সংখ্যা দুইটা সহমৌলিক কিনা। 15 এবং 28 এই সংখ্যা দুইটি সহমৌলিক কিনা আমরা এখন সেটা যাচাই করব। নাফিস একেবারে ভদ্রভাবে বসে ক্লাস করা হয়, এত নড়াচড়া কেন? 15 ও 28 সংখ্যা দুইটি সহমৌলিক কিনা তা আমরা এখন যাচাই করব। 15 সমান আমরা লিখতে পারি 1 গুণন 15, 3 গুণন 5 লিখতে পারি। এবং 28 সমান আমরা লিখতে পারি 1 গুণন 28। এরপরে লিখতে পারি 4 গুণ। স্যার 14 গুণ 2ও দেয়া যায়। কথা বলতে না করছি। এখানে 15 এর গুণনীয়ক গুলো হলো, এখানে 15 এর গুণনীয়ক গুলো 1, 3, 5, 15 ও 28 এর গুণনীয়ক গুলো 1, 2, 4, 7, 14, 28। তাহলে আমরা 15 এর গুণনীয়ক গুলো লিখলাম, 28 এর গুণনীয়ক গুলো লিখলাম। 15 এর গুণনীয়ক গুলো লিখলাম, 28 এর গুণনীয়ক গুলো লিখলাম। স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার আমার একটা কথা ছিল। আমি তোমাদের আমার কাজের সময় কথা বলতে না করছি, আমার যখন শেষ হয়ে যাবে তখন প্রশ্ন করবো, আমি যখন প্রশ্ন করতে বলবো। এখন তোমরা কথা বললে আমার কথাটা ওরা বুঝবে না।
তাহলে আমরা 15-র গুণনীয়ক গুলো বের করলাম, 28-এর গুণনীয়ক গুলো বের করলাম। দেখো তো এই গুণনীয়ক গুলোর মধ্যে 15 এবং 28-এর গুণনীয়ক গুলোর মধ্যে এক ছাড়া আর অন্য কোনো কমন বা সাধারণ গুণনীয়ক নেই। নেই নেই স্যার। স্যার এটা সমমৌলিক। দেখা যাচ্ছে যে স্যার এটা সমমৌলিক না। 15 ও 28-এর 15 ও 28 সংখ্যা দ্বৈতির গুণনীয়ক গুলোর মধ্যে এক ছাড়া অন্য কোন সাধারণ গুণনীয়ক নেই। এক ছাড়া অন্য কোন সাধারণ গুণনীয়ক নেই। দেখো তো এই গুণনীয়ক গুলোর মধ্যে এক ছাড়া কি কোন আরো কমন গুণনীয়ক আছে? এক ছাড়া না স্যার। তাহলে এই সংখ্যাগুলো হলো সহমৌলিক সংখ্যা। না স্যার। এই শোনো, দুই বা ততোধিক সংখ্যার মধ্যে যদি এক ছাড়া আর অন্য কোন সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে ওই সংখ্যাগুলো সহমৌলিক সংখ্যা। তাহলে 15 আর 28 এই সংখ্যা দুইটা হলো সহমৌলিক সংখ্যা, কারণ এক ছাড়া আর কোন সাধারণ গুণনীয়ক নেই। সমাধান করো, তাহলে আমাদের এটা কমপ্লিট করা হয়ে গেল। স্যার একটু দাঁড়ান, নিচেরটা মুছেন না। সুতরাং 15 ও 28 সংখ্যা জোড়া সহমৌলিক। স্যার লাস্টের লাইনটা কি লিখছেন? দেখা যাচ্ছে যে এই দেখা যাচ্ছে যে 15 ও 28 সংখ্যা দুটির গুণনীয়ক গুলোর মধ্যে এক ছাড়া অন্য কোন সাধারণ গুণনীয়ক নেই। উত্তর সহমৌলিক। তাহলে 15 আর 28 এই সংখ্যা জোড়া সহমৌলিক। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। স্যার সহমৌলিকের সূত্রটা আরেকবার বলেন। আমি অন্তত 6 থেকে 7 বার বললাম যে 15 ও 28 এর মধ্যে এক ছাড়া কোন সাধারণ গুণনীয়ক, এক ছাড়া যদি অন্য কোন গুণনীয়ক না থাকে, কমন গুণনীয়ক না থাকে, তাহলে ওই সংখ্যা দুটি হলো সহমৌলিক। এই যে 15 আর 28 এর মধ্যে এক ছাড়া আর অন্য কোন সাধারণ গুণনীয়ক নেই, তাই 15 এবং 28 হলো সহমৌলিক সংখ্যা। আর আমার একটা প্রশ্ন আছে স্যার, আমরা কি এখানে একটা লিখছেন যে 15 এর গুণনীয়ক গুণ হলো, এটা কি পরের লাইনে 28 এর গুণনীয়ক এটা ডট ডট দেওয়া যাবে? না দেওয়াই ভালো, ডট ডট দিবান। এটা তোমরা মৌলিক গুণনীয়ক গুলো বলতে পারতাম, এখানে মৌলিক ছাড়াও আছে 15, এই জন্য তোমরা 5 এর পড়ছো মৌলিক গুণনীয়ক লিখছো, এখানে তো আমরা সবগুলো গুণনীয়ক লিখছি, এই জন্য মৌলিক লিখবা না। দেখো তো আর কারো কোনো প্রবলেম আছে? তাহলে সহমৌলিক সংখ্যা গুণগুলো দুই বা ততোধিক সংখ্যার মধ্যে এক ছাড়া যদি অন্য কোন সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে ওই সংখ্যাগুলোকে সহমৌলিক সংখ্যা বলে। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে এক ছাড়া যদি অন্য কোন সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে ওই সংখ্যাগুলোকে বলা হয় সহমৌলিক সংখ্যা। যাদের ক্যামেরা বন্ধ তাদের আমি রিমুভ করে দিচ্ছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আয়েশা রিমুভ করে দিই। যাদের ক্যামেরা বন্ধ থাকবে এদের আমি রিমুভ করে দিই। প্রথমে ওয়েটিং লিস্টে পরে রিমুভ। লিখন বের করে দেই। যারা কথা শুনে না ক্লিয়ার হবে এদের বের করে দেব সব। স্যার আমিরুল হক শামীম। সবাইকে পছন্দ করি, বিয়াদব কুলাবন ছাড়া।
স্যার আমার একটা কথা ছিল। কি কথা ছিল? স্যার 15 ও 28 সংখ্যা জোড়া সহমৌলিক কিনা তা যাচাই করতে হবে। এরপরে জানা আছে দিয়া সহমৌলিকের সংখ্যাটা দেখতে হবে না? না, দরকার নেই, এটা এমনি বড় হয়ে গেছে, আর দরকার নেই। আমরা এখানে বলছি এটা ঠিক বলতে হবে এক্সামিনার, তুমি জানো যে 15 28 সংখ্যা দুটির মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই আমরা বলছি এই দুইটা সহমৌলিক সংখ্যা। তাহলে তুমি সংখ্যাটা নিশ্চিত জানো, এটা প্রমাণ হয়। এরপর মুছে দিলাম, যারা অনুশীলনের অঙ্কটা পাও নাই, নতুন জয়েন করছো, তারা যদি এই সৃজনশীল কোশ্চেনটা ভালো করে বুঝো, আমি সলভ করাই দিচ্ছি, তাহলে তুমি ওগুলো বইয়ের গুলো নিজে নিজে করতে পারবো। মুছে দেবো? হ্যাঁ, মুছে দেবো সব? ওকে স্যার। না লিখতে পারো এরপর আমরা গণনা কাজ শুরু করব। একটা সৃজনশীল কোশ্চেনই করব, বেশি না। তাহলে আমরা ক নম্বরে বের করছিলাম 15 28 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 3টি। ক নম্বরে কি করলাম? 15 আর 28 সহমৌলিক কিনা সেটা আমরা দেখব। তাহলে এখন সংখ্যা জোড়ার সহমৌলিক। এখন গ নম্বর কোশ্চেনটা হলো 420 খালি গড় সংখ্যাটির খালি গড় চিহ্নিত। স্যার আপনার কথা স্যার ভেঙে ভেঙে আসতেছে। ঠিক আসতেছে স্যার, ভেঙে ভেঙে আসতেছে আপনার কথা। ভেঙে যাচ্ছে না, তোমার ওখানে যেটা প্রবলেম। আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, আরো মনে নেট প্রবলেম থাকতে পারে স্যার। 420 খালি গড় সংখ্যাটির খালি গড় চিহ্নিত স্থানে যে যে অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে তা নির্ণয় করতে হবে। এটা মূলত প্রশ্নটাই আমাদের ভাষায় লিখলাম। 420 পরে একটা খালি গড়, 420 পরে খালি গড়। এই সংখ্যাটার খালি গড় চিহ্নিত স্থানে যে যে অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে তা নির্ণয় করতে হবে। এই সংখ্যাটির লেখবা, এই সংখ্যাটির খালি গড় চিহ্নিত স্থানে যে যে অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে তা নির্ণয় করতে হবে। জানা আছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল, জানা আছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে, 9 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কি জানা আছে? কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য। আমরা সূত্রটা লিখে নিলাম। 420 খালি গড় সংখ্যাটিতে ব্যবহৃত
অঙ্কগুলোর যোগফল। এই যে দেখো এই সংখ্যাটিতে যে সকল অঙ্ক ব্যবহৃত হয়েছে তাদের যোগফল কত? এটা লেখা যায় 2 গুণন 6, 2 গুণন 3, যারা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই যে এই সংখ্যাটার ভিতরে 4টা অঙ্কের মধ্যে 3টা অঙ্ক দেওয়া আছে। এই সংখ্যাটার 4টা অঙ্কের মধ্যে কয়টা অঙ্ক দেওয়া আছে? এই সংখ্যাটির 4টা অঙ্কের মধ্যে কয়টা অঙ্ক দেওয়া আছে? 3টা। 3টা অঙ্ক দেওয়া আছে। 4টা অঙ্কের মধ্যে 3টা অঙ্ক দেওয়া আছে। এই 3টা অঙ্কের যোগফল হলো 6, যা 9 দ্বারা বিভাজ্য নয়। এই সংখ্যাটির 4টা অঙ্কের মধ্যে 3টা অঙ্ক দেওয়া আছে। এই 3টা অঙ্কের যোগফল 6, যা 9 দ্বারা বিভাজ্য নয়। স্যার এটা কি লিখছেন সংখ্যাটি? কোনটা? এই যে খালি ঘরের পরে সংখ্যাটিতে অঙ্কগুলোর যোগফল। জি, সংখ্যাটিতে ব্যবহৃত, এক একটা লাইন আমি 5 বার 7 বার করে বলি। এত সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো 3টা অঙ্ক ব্যবহার করা আছে, আরেকটা তো দেওয়াই নাই। এই ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল 6। এই সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল, এখানে 3টা অঙ্ক ব্যবহার করছে, 4, 2, 0, যোগফল 6। 6 আমরা 2 গুণন 3 লিখতে পারি, বা এই কথাটা না লিখলেও হবে, 2 গুণন 3 না লিখলেও হবে, এখান থেকে লিখলেও হবে, যা 9 দ্বারা বিভাজ্য। স্যার আজকে কি আর কোন অঙ্ক করাবেন? এগুলো কিন্তু মানুষের মনোযোগ নষ্ট করার কথা। ওকে স্যার, সরি। আমি তোমাকে আগেই বলছি আজকে একটা অঙ্কই করব সৃজনশীল, যাতে যে বড় দাদা আমি শুনিনি তাই জিজ্ঞাসা করি। স্যার তাই কিন্তু খালি করে কি বলবে? আমরা 9 এর কয়েকটা গুণিতক বের করলাম। এই 9 এর কয়েকটা গুণিতক বের করলাম? 3টা। 3টা। গুণিতক বের করতে স্যার 3টা। আমি এতগুলো বের না করলেও পারতাম। আমি 9 এর 3টা স্যার একটা বের করলেও চলতো। এই 9 এর কয়টা গুণিতক বের করলাম? 3টা। স্যার 3টা। এরপরে লেখো, সুতরাং স্যার 3টার বেশি বের করলে সমস্যা। 6 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। 6 এর পরবর্তী, এই যে 6 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত? 9। এর পরবর্তী 6 এর পরে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 9। তাহলে 6 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটা হলো 9। 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 9। এরপর আমরা উপরে লিখব, তাহলে 6 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 9। তার মানে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 9 হইলে হইতো, তাই না? জি স্যার। সুতরাং ব্যবহৃত অঙ্কগুলো খুব মজা পাইতেছে, তাই না? খুব ভালো লাগতেছে।
শব্দ করে ডিস্টার্ব করে সবাই তোমাকে ভালো বলতেছে। এই আকরামুল হক তুমি যে ডিস্টার্ব করতেছো এটা সব গার্জিয়ান বা স্টুডেন্টরা দেখতেছে না, এর কি তোমাকে ভালো বলতেছে? আর কেউ কোন রকম শব্দ করবো না। তার গান জানি কি গায়? ব্যবহৃত অঙ্গগুলোর যোগফলের সাথে 9 যোগ 6 বা 3 যোগ করলে, তাহলে আমাদের ওই সংখ্যাটিতে যে সকল অঙ্ক ব্যবহৃত হয়েছে এই ব্যবহৃত অঙ্কগুলোর যোগফলের সাথে একজন স্যার যোগ করলে যোগফল 9 দ্বারা। স্যার সুতরাং ব্যবহৃত অঙ্কগুলোর পর কি লিখেছেন? ব্যবহৃত অঙ্কগুলোর যোগফলের সাথে, এই যেটা ব্যবহৃত অঙ্কগুলোর যোগফলের সাথে 9 যোগ 6 বা 3 যোগ করলে যোগফল 9 দ্বারা বিভক্ত হবে। মানে আমার তো 9 হওয়া লাগবে, 6 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 9, তার মানে এই অঙ্কগুলোর যোগফল 9 হইতে হবে। এই অঙ্কগুলোর যোগফল কত হওয়া লাগবে? এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত হওয়া লাগবে? 9। এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত লাগবে? এটা 9 হইতে গেলে এখানে 3 বসাইতে হবে, আচ্ছা 6 আর 3 বসাইলে 9 হবে। ইয়েস স্যার। আমি এই কথাটাই লিখছি। সুতরাং ব্যবহৃত অঙ্কগুলোর যোগফলের সাথে 9 যোগ 6 বা 3 যোগ করলে যোগফল 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। লেখা শেষ। স্যার এখানে কি 3 ছাড়া কি অন্য কোনো সংখ্যার মানে 9 ছাড়া কি অন্য কোনো সংখ্যার সাথে এটা বিভাজ্য হইতো? বুঝি না স্যার এখন কি খালি ঘরটা লিখব? সুতরাং খালি ঘর চিহ্নিত স্থানে 3 বসালে প্রাপ্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। প্রাপ্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। উত্তর 9, এই 3। আমি আরেকবার বুঝাইতেছি, সবাই ক্লাস শেষ করে এরপরে আমি আরেকবার এটা বুঝাই দিব। সবাই কি তুলতে পারছো? ইয়েস স্যার লেখা শেষ। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার লেখা শেষ। লামিয়ার কয়টা দাঁত সামনে? স্যার লেখা শেষ। ইয়েস স্যার লেখা শেষ। স্যার শেষ হলে তাহমিদ গান গাচ্ছিল। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। এখন আমি এটা আবার বুঝাই দিতেছি, সবাই খেয়াল করো। এই হলো আমাদের সংখ্যা 4, 2, 0 খালি ঘর। আমাদের বলছে যে খালি ঘরে কত বসাইলে 9 দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য হবে। আমরা 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত জানি, সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হইতে হবে। এখানে 4টা অঙ্কের মধ্যে 3টা অঙ্ক দেওয়া আছে, 3টা অঙ্কের যোগফল হলো 6। এই 4টা অঙ্কের মধ্যে 3টা অঙ্ক দেওয়া আছে, 3টা অঙ্কের যোগফল 6। 6 তার 9 দ্বারা বিভাজ্য না, তাই 6 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 9। তাহলে 6 থেকে 9 কত বেশি? 3 বেশি। আর এখানে যদি 3 বসানো হয় তখন সংখ্যাটির যোগফল হবে 9, তখন সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাই খালি ঘরে 3 বসাইতে হয়।
এই সৃজনশীল কোয়েশ্চেনটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বইয়ের অনুশীলন অঙ্কগুলো অনেকগুলো তুমি নিজে নিজে পারবে। ভালোভাবে বুঝছি আগে স্যার আমি বুঝতে পারছি স্যার আমিও বুঝছি সবাই বুঝছি আর আমিও বুঝতে পেরেছি। এখন সবার মেধাও সমান না, অঙ্কেও গণিতেও সবাই সমান ভালো না। আর যদি প্রবলেম থাকে অবশ্যই তুমি জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা না করলে তো তুমি আর শিখতে পারতেছো না, তুমি আস্তে আস্তে পিছিয়ে যাবো। আর এখন তো প্রথম যারা ফাঁকি দেবা তারা আর কাজ মিলাইতে পারবে না। দিনের কাজ দিন করতে হবে, সাথে সাথে কমপ্লিট করতে হবে। যারা আজকে জমায় রাখতেছো কালকে জমায় রাখতেছো, এটা কি নোট খাতায় তুলবো? এখন আজকে যে সৃজনশীল অঙ্কটা করা যায় এটা তোমাদের কি করতে হবে? ফ্রেশ করতে হবে, নোট খাতায় তুলতে হবে, এটা নোট করবা। ওকে স্যার। স্কুলে জয়েন আসতে পারবে। স্যার আজকে এসডব্লিউ কি? বাবা মাকে রাত্রে দেখাবো, বাবা মার সাইন নিবা। আমাদের লেকচার প্ল্যান রুটিন এগুলো কিন্তু এমএসসি ক্যাডেট কোচিং এ যায় সার্চ দিলে পারবা। ফেসবুকে যায় এমএসসি ক্যাডেট কোচিং লিখে সার্চ। ইয়েস স্যার আমি পাইছি। ওখানে যায় দেখবা লেকচার প্ল্যান লেখা আছে। আমিও পাইছি স্যার ওইখানে যা এক্সাম্পল আছে ওইটাই তো পড়াচ্ছি আমিও স্যার। কত তারিখ কি পড়াবো, তোমাদের কি কাজ থাকবে, কাজগুলো কমপ্লিট করে কাকে দেখাইতে হবে, কবে মডেল টেস্ট হবে, সব তথ্য লেখা আছে। সবাই স্মার্ট হওয়া, আবুল আবুল থাকবে না। ক্লাসে স্মার্ট হয়ে মেরুদণ্ড সোজা করে তোমার ক্যামেরা অন করে বলবা। যেটা না পারো বারবার জিজ্ঞেস করতে কোনো সমস্যা নাই। যতক্ষণ তুমি না বুঝো ততক্ষণই জিজ্ঞাসা করতে পারো। ওকে ওকে স্যার। আদ্রিতা কোনো প্রবলেম আছে? আদ্রিতা নো স্যার। কোনো প্রবলেম নাই। নাজমুন ভাইয়া বুঝায় দেন অঙ্কটা, আমার মাথা দিয়ে ফোন চলে আসছিল এজন্য আপনার কথা শোনা যায় নাই। কি বলছো? স্যার আমাকে অঙ্কটা আরেকবার বুঝায় দেন, মাঝখান দিয়ে একটা ফোন চলে আসছিল ওই মতে এজন্য কথা শোনা যায় নাই। কথা না একবার শোনা যায় না, আমি তো 5-6 বার বুঝাইলাম। এখন তো পুরোটা মুছে দিছি, এখন পুরোটাই তো মুছে দিছে। সবাই জানে যখন আসবার দোকান পাঠিয়ে আচ্ছা আশা আক্তার লামিয়া, তুমি কোন স্কুলে পড়ো? বিকনসা। থ্যাংক ইউ। এই কোচিং এর কি কোনো রুটিন আছে? কেন জিজ্ঞাসা করলা? জাস্ট এমনি। তুমি কোন স্কুলে পড়ো? ক্লাস রুটিন আছে নাকি জিজ্ঞেস করতেছি। আছে? আইডিয়ালে আমি আইডিয়ালে পড়ি। আছে আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করলো। এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা ক্লাস কি শেষ? শুরু ক্লাস কি শেষ? মাত্র শুরু হইলো তো। বলে ক্লাস শেষ, 11টা বেজে গেছে। ক্লাস কি স্যার শেষ? স্যার আসসালামু আলাইকুম। আমি মোহসেন রাফি, তুমি বারবার নাম চেঞ্জ করো কেন? কই চেঞ্জ করছে? ওই যে চেঞ্জ করলে তো প্রবলেম নাই। আসসালামু আলাইকুম।
লগ ইন করো অন্য অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টের নাম আছে আমার, ওটা আমার ভাইয়ের নাম, ওই অ্যাকাউন্টের নামে পাল্টাই দাও। চেঞ্জ করবো। ক্লাস কি শেষ? আমি তো মনে করছি তোমার 100-200 নাম্বার। ক্লাস কি স্যার শেষ? লিভ নিবো? তুমি আইডিএল এর কোন ভার্সনে পড়ো? তুমি ডিলিট করে আবার ডাউনলোড করলেও হয়। নাজমুন ফারিয়া, তুমি কোন স্কুলে পড়ো? কোনো জায়গায় পড়ে না, বাসায় পড়ে, আর কিছু না। অরিজিনাল অ্যানসার। আসসালামু আলাইকুম। তুমি আজকে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকবে, দেখি কি হয় ক্লাসটা। দেখি কয়জন থাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। 70 থেকে 37, 36 আর কত 35, আয়েশা আক্তার লামের প্রশ্ন উত্তরটা দেওয়া ভুল হয়েছে। আমি জিজ্ঞাসা করছি কোথায় পড়ে, তো বাসায় পড়ে না, 1 বছর ধরে